কে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি আসলে কুইক শুরুই করি। অরুন্ধতির কথা ও যেটা বলে ফেলেছে আমি আর অ্যাডাপ্ট না করি। শুধু এই দুইটা বইয়ের মধ্যে ছোট্ট একটা সংযোগ আছে, সেটা হচ্ছে এই বইটাতে একটা প্রধান ক্যারেক্টার হচ্ছে তিলোত্তমা, যে মেয়েটার মা ওই বইয়ের একটা চরিত্র। এখানে আম্মু নামের যে চরিত্রটা থাকে সে একজন সিরিয়ান খ্রিস্টিয়ান এবং উঁচু জাতের দক্ষিণ কেরালার, এবং তার কন্যা সে একটা আদিবাসী ছোট জাত নিচু জাতের প্রেম পড়ে একটি ছেলের, এবং তখন যে বাচ্চাটা জন্মায় সেই বাচ্চাটা বলা হয়ে থাকে তিলোত্তমা। এই ক্যারেক্টারের যে মেয়েটা তার মা। খুব এই তিলোত্তমার চরিত্রটার সাথে অরুন্ধতির খুব মিল আছে, নিজের জীবনেরও মিল আছে। তো আমি গল্পটা না হয় একটু শুরু করি, দেখি গল্পটা। অন্যান্য উপন্যাস যেমন হয় একটা স্টোরি শুরু হয়, ডেভেলপ করে, আবার একটা এন্ডিং হয়, এই উপন্যাসটা আসলে তা না। উপন্যাসটার একটা ভিজুয়াল ব্যাপার আমার চোখে মনে হয়। অন্টারিও লেকগুলোর সব ছবি একসাথে সবাই দেখছে, মানে নিশ্চয়ই দেখেছেন, 3-4টা চারিদিকে ছড়ানো এরকম লেকগুলো, এক এক জায়গায় বেশি পানি, আরেক জায়গায় পানি, আরেক জায়গায় এইরকম একটা কোনো গ্রামারের মধ্যে পড়ে না সেই অর্থে কোনো উপন্যাসের ওরকম, কিন্তু একটা বিস্তৃত জীবনটা এমন যে সবাই যাকে দেখেছে তারই একটা গল্প, যাকে দেখেছে তারই একটা গল্প। অবভিয়াসলি যে একটা সোসাইটির গল্প, যেই সোসাইটিটা আসলে বাইরের দুনিয়াতে আমরা কেউ অত বেশি প্রজেক্টেড না, ওই সোসাইটিটা, ওদের কথা অনেক বেশি কেউ জানে না। দুটা ক্যারেক্টারের ব্রাঞ্চ গেছে, একটা হচ্ছে আঞ্জুম, আরেকজন হচ্ছে তিলোত্তমা। আঞ্জুমের জন্মটা মজার। জাহানারা বেগম মা, মুলাকাত আলী তার বাবা, 3টা মেয়ে হয়ে গেছে পরপর। তারা অধীর আগ্রহে ছেলের জন্য অপেক্ষা করছে। তো যে রাতে জাহানারা বেগমের বাচ্চা হবে সেই রাতে পাওয়ার কাটের কারণে, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে দাই তাকে বলে দিয়ে যায়। সে দাই অন্ধকারে হাতরে ভাবে যে একটা ছেলে হলো। তো সে চলে যাওয়ার সময় বলে ছেলে। অত সুখের রাত জাহানারা বেগমের আর জীবনে আসে নাই। মানে ওই রাতটা ছিল তার জীবনের শ্রেষ্ঠতম সুখের রাত, যে সে জানলো তার ছেলে হয়েছে। পরের দিন সকালে যখন সে নবজাতক বাচ্চার হাত খুঁটে খুঁটে দেখছে, মাথা খুঁটে খুঁটে দেখছে, দেখার পর তার রক্ত হিম হয়ে গেছে যখন সে একটা দেখে যে একটা ছেলের জেনিটালের পাশাপাশি ফুললি ফর্মড না একটা মেয়ের জেনিটালও আছে পাশাপাশি। এই মহিলা তখন একটা মজার বর্ণনা আছে যেখানে বলা হচ্ছে যে আতঙ্কে সে কীরকম নীল হয়ে যায়, এবং তারপর সে ডিসিশন নেয় এই কথা পৃথিবীর কাউকে সে বলবে না। সে তখন চলে যায় ওর আশ্রয়ের জায়গা, হজরত সারমাদ নামের একজন, পুরনো দিল্লি ঘিঞ্জি এলাকা, সবাই মুসলিম, বেশিরভাগ মানুষ মুসলিম, দরগা, এরা খুব আপনজন এদের কাছে। তো সারমাদের কাছে গিয়ে সে বলে যে সারমাদের কাছে সবাই যায়, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের, কারণ সে একটা পীর। তো গিয়ে বলে যে দোয়া করো যে আমি আমার এই বাচ্চাটাকে যেন ভালোবাসতে পারি, এবং হি ডিড ইট, মানে ও ভালোবাসতে পারলো এক সময় মুলাকাত আলী যখন জেনে যায়, যখন মুসলমানি করাবার সময়টা আসে, পরের ছেলেটার যখন মুসলমানি টাইম হয়, এই বড় ছেলেটা তখন মাটা বলে যে আমার এই ছেলেটা তো হিজড়া, ওরা হিজড়া বলে শব্দটাকে, ট্রান্সজেন্ডার তখনও তো ওরা ওরকম বলে না। তো এই ভদ্রলোক তখন আপ্রাণ চেষ্টা করে একে ছেলে বানানো। সে বলছে আমরা কাউকে বলবো না, কিন্তু ও তখন চেঙ্গিস খাঁর গল্প বলে, তার পূর্বপুরুষের গল্প বলে। এই গল্পগুলো যখন এই যে ওর উপর ইম্পোজ করছে, একটা চরিত্রে ওকে প্লে করার জন্য বাধ্য করছে, ওর পরিবার, সোসাইটি, ওর পরিবারও ভিকটিম, এই সমাজ ব্যবস্থার ভিকটিম, যে যারা বলতে পারবে না যে বাচ্চাটা হিজড়া। তখন ওই বাচ্চাটাকে যখন গল্পগুলো বলে, আর ও তখন ভেতরে ও কল্পনায় দেখে চেঙ্গিস খানের স্ত্রীর চরিত্রেও, চেঙ্গিস খানের লাভার যে সেই চরিত্রটাতে ও নিজেকে কল্পনা করে। ও ভেতরে একটা মেয়ে হয়ে বড় হয়ে ওঠে। তা একটা সময় আঞ্জুম তাই বাধ্য হয়, বা ও চায় না এই অ্যাক্ট করতে একটা ছেলের ভূমিকায়। ও তখন চলে যায় ওই শহরের একটা জায়গা যেখানে হিজড়ারা আলাদা হিসাবে থাকে, ওরা নাম দিয়েছে খোয়াবগা। তো ও যখন খোয়াবগাতে যায় তখন ও ভাবে যে ও আমার জীবনের একটা বড় সুখের জায়গাতে আসছি। খোয়াবগায়ের একটা চরিত্র ছিল যেটা ওর খুব পছন্দ করতো, তার মতো হতে চাইতো। আঞ্জুমের জীবন যখন খোয়াবগাতে শুরু হতে থাকে এবং ও ভাবে ও মা হতে চায়, ওর খুব ইচ্ছা যে একটা বাচ্চারও মা হোক।
তো একদিন এরকম একটা মসজিদে একটা বাচ্চাকে কুড়িয়ে পায়। ধারণা করা হয় যে ওই বাচ্চাটাকে কেউ মেয়ে বাচ্চা বলে আসলে মসজিদে ফেলে রেখে যায়। বাচ্চাটা ছোটোই ছিল, জয়নব বাচ্চাটা। ও বাচ্চাটাকে কুড়িয়ে আনে এবং মা হিসাবে ট্রিট করতে থাকে। কিন্তু খোয়াবগা এমন একটা জায়গা যে সবাই সমান, 7-8 জন 12 জন ওখানে থাকে, সবাই মা বাচ্চাটার এই মায়ের ভাগ দিতে আঞ্জুমের কষ্ট হয়। আঞ্জুম ও একাই মা হতে চায়। একসময় দেখা যায় যে বাচ্চাটা অসুস্থ হয় এবং আঞ্জুম তার বাবার এক বন্ধু জাকির আলী, তাকে নিয়ে সে যায়। 2002 সালের ঘটনা। তখন সে যায় ইয়েতে, গুজরাটে পড়ে যায়। তার আগে যে মাজারটাতে যায় যে দিল্লির আজমির শরীফে যায়। ও এই মেয়েটার জন্য, নিজের কন্যা জয়নাবের জন্য দোয়া চাইতে আজমির শরীফে যায়, যে আজমির শরীফে গেলে আমি ওর জন্য দোয়া নিয়ে আসবো। সেখানে যায়, তখন ওই চাচাটা বলে যে আমারও আত্মীয় আছে অযোধ্যাতে, আহমেদাবাদে, আমি যাব। এই দুজন তখন যায়। ওরা বাবরি মসজিদ থেকে যখন আহমেদাবাদ, তারপরে এই দুজন ডিসঅ্যাপিয়ার, তার আত্মীয় স্বজন আর কোনো খোঁজ পায় না। তখন গুজরাটের রায়টটা শুরু হয়। 2002 সালের ওই হত্যা, যখন সবাই জানেন যে একটা ট্রেনের বগিতে প্রথম অগ্নিসংযোগ করা হয়, এবং যেই বগিতে হিন্দুরা অযোধ্যা থেকে পবিত্র ইট নিয়ে আসতেছিল সঙ্গে করে বাবরি মসজিদের পাশে তাদের মন্দির একটা তুলবে বলে, এবং ওই বগিতে কে বা কারা আগুন লাগায়, এবং এই আগুন লাগানোর এবং হিন্দুপুরে মারার সংবাদ যখন অযোধ্যায় আসে, তখন একদম ডেলিভারেটলি প্রথম 3 দিন অনেক বেশি হাজার হাজার মুসলমান ওরা জবাই করে। পরে ওটা 3 মাস আরও লম্বা সময় ধরে চলতে থাকে। তো ওই সময়টায় এরা দুজন হারায় যায় এদের, এই আঞ্জুমদের দিল্লির, এই পুরনো দিল্লির এই জায়গা থেকে। এরপরে 2-3 মাস পরে জাকির আলীর ছেলে খুঁজতে যায়, খুঁজে খুঁজে এক জায়গায় এসে আঞ্জুমকে আবিষ্কার করে পুরোপুরি ছেলের ড্রেসে। খোয়াবগাতে যখন আঞ্জুম আসে তখন সে পুরো মেয়ে হয়েই চলতো। সে তার মনের খুব ইচ্ছা পূরণ করছিল যে না, আমি এখন মেয়ে হয়ে গেছি, আমি আমার ইচ্ছিত জীবনটা আমি যাপন করতে পারছি। তো ওখানে গিয়ে আঞ্জুমের জন্য এই ঘটনাটা এমন একটা ট্রমাটাইজ হয় যে আঞ্জুমকে যখন ওরা জবাই করতে আসে, ও যখন চোখের সামনে দেখছে যে বলে যে বাঁচলে হয় পাকিস্তানে যাও, নয় গোরস্তানে যাও, ওদের স্লোগান ছিল তাই। এবং জবাইগুলো যখন করছে, মানুষ আগুন জ্বালায় হাত পা টেনে টেনে ছিঁড়ছে। মব কালচার একটা কত ভয়ঙ্কর হতে পারে। তখন ওই আঞ্জুম এই গল্পেও প্রকাশ করে না, কিন্তু একটা জায়গায় সাদ্দাম হোসেন নামের আরেকটা ক্যারেক্টারকেও শেয়ার করে, মানে একটা জায়গায় ইশারা আছে এটার, যে ও তখন জীবন বাঁচানোর জন্য ও তখন নিজেকে দেখাইতে বাধ্য করে যে আমি হিজড়া। এবং যারা কিলার ওরা ভয় পেয়ে যায়, তখন হিজড়া মারলে পাপ হয়, হিজড়া মারা যাবে না। আঞ্জুম বুচার্স লাক, ও জাস্ট বেঁচে গেছে ওরকম। আঞ্জুমকে যখন নিয়ে আসে আবার খোয়াবগাতে, আঞ্জুমের লাইফটা তখন আঞ্জুমের বাঁচা মরা সমান। ও ভাবে যে আমি তো মৃতই, আমি তো মানে বাই চান্স বেঁচে গেছি। ওর মধ্যে তখন ও বাচ্চাটাকে ওই ভয়ের স্টোরিগুলো জয়নাবকে বলে। একদিন জয়নাবকে নিয়ে গিয়ে গায়ত্রী মন্ত্র শেখায়, কারণ ও সার্ভাইভ করার জন্য ওগুলো শিখছে ওখানে বসে বসে। তো এই ঘটনা যখন ঘটে তখন খোয়াবগা থেকে সবাই বলে যে না, তোমার ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে খোয়াবগাতে থাকতে পারবে না। ও তখন গিয়ে একটা গোরস্থানে গিয়ে ওঠে, যেই গোরস্থানে ওর পূর্বপুরুষ, ওর মা বাবা, ওর দাই, যাদের কবর ওখানে, এবং একটা পরিত্যক্ত গোরস্থান যেখানে অনেক বড় বড় গাছপালা, এবং একটা সরকারি মেডিকেল হাসপাতালের পেছনটা যেখানে মর্গ আছে এবং অন্যান্য অনেক প্রাণী বসবাস করে, বাদুর, কাক, এবং একটা অন্ধকারাচ্ছন্ন একটা গোরস্থানেও গিয়ে ওঠে। এবং ওর তখন মনে হতে থাকে যে আমার তো আর কিছুতে ভয় নাই, আমি তো মৃতই, মৃতের আবার গোরস্থানে থাকতে ভয় কি। তো এই পার্টটা এইভাবে একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে তিলোত্তমার গল্প। দ্বিতীয় পার্টটাতে হচ্ছে তিলোত্তমার অনেক গল্প না, কিন্তু তিলোত্তমা হচ্ছে একটা ক্যারেক্টার যে কিনা নিজের একটা ভুবনে থাকে, এবং ওর একটা কনফ্লিক্ট জন্মের পর থেকে ওর মা চায়নি ওকে। ওর মা একটা দলিত বা লোয়ার কাস্টের এক ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এই বাচ্চাটা জন্মায় পর তার আত্মীয় স্বজন এই মহিলাকে, বাচ্চাটাকে একটা ইয়েতে দিয়ে দেয়, একটা এতিমখানায় দিয়ে দেয়, এবং মহিলাকে বলে যে কোনো সম্পর্ক না রাখতে। কিন্তু এই মহিলার জাতের অভিমানও ছিল, আবার বাচ্চাটাকে সে ভালোবাসত। মহিলা নিজেই তার হোল লাইফে একটা কনফ্লিক্টের মধ্যে ছিল, এই বাচ্চাটার পরিচয় সে কী দেবে। কিন্তু শেষ পর্যন্ত সে এমন একটা জায়গায় আসে যে এই বাচ্চাটা সে আবার পালক আনে একই বাচ্চাটাকে,
কিন্তু সে কোনো দিন সে জানে যে তার ফুল লাইফটা সে সাফার করতেছে এই বাচ্চাটার কারণে। বাচ্চাটাকে অ্যাট দ্য সেম টাইম সে ভালোবাসে, সে বাচ্চাটাকে ঘৃণাও করে। তিলোত্তমার ছোটোবেলাতে, এবং আবার বাচ্চাটাকে এডুকেশনও দেয়া হয়েছে। একসময় তিলোত্তমা কেরালা ছেড়ে এসে দিল্লিতে আর্কিটেক্ট করতে আসে, কিন্তু তিলোত্তমার ছোটো মনের মধ্যে যে ছাপটা পড়ে যায় যে আমি ঈপ্সিত না, আমি ফেলে দেওয়া মানুষ, আমার মা আমাকে পালক বাচ্চা হিসাবেই ট্রিট করে। ক্রমশ তার মা খুব ফেমাস হয়ে ওঠে, একটা স্কুল চালায়, সে বিয়ে করে না কখনো, কিন্তু সে স্বীকারও করে না যে এটা তার আসল মেয়ে ছিল, কারণ এই সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করে নেবে না। বিভিন্ন ইন্টারভিউতে দেখা যায় একটা প্যারা অবশ্যই থাকে তিলোত্তমার মায়ের, যে যেখানে সে বলে আমি তো একটা বাচ্চা এরকম এতিমখানা থেকে এনে পালছি, বড় করছি, এডুকেশন দিছি, সে ব্লা 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 ব্লা, যেটা তিলোত্তমা নিতে পারে না। ওর পুরো লাইফটাই ঘুরতে থাকে এই কনফ্লিক্টটাকে কেন্দ্র করে। ও কখনো নিজেকে ওইটা থেকে ফ্রি করতে পারে না, এবং ওর পুরো লাইফটাই ও চেষ্টা করছে কীভাবে মায়ের থেকে দূরে যাওয়া যায়, মায়ের থেকে সরে থাকা যায়, মায়ের খবরগুলো না পড়া যায়, আবার মাকে ভালোবাসে। এটা একটা ইন্টারনাল কনফ্লিক্ট এই মেয়েটা সারা জীবন। এই মেয়েটা একটা থিয়েটার করতে গিয়ে এই মেয়েটার সঙ্গে পরিচয় হয় দুটি ছেলের, যেই দুজন আবার সমাজের উচ্চবিত্তে থেকে আসা। একজনের নাম বিপ্লব দাশগুপ্ত, একজন হার্ট সার্জনের ছেলে, দিল্লি ইউনিভার্সিটিতে পড়ে হিস্ট্রিতে, আর আরেকজন হচ্ছে নাগা, নাম পুরো নামটা ভুলে গেছি। নাগা আসে, তো নাগা বলে যে নাগা হচ্ছে একজন অ্যাম্বাসাডারের ছেলে। থিয়েটার করতে এসে এরা তিনজন পরিচিত হয়। মুসা নামের আরেকটি ছেলে আসে, যে ছেলেটা আর্কিটেকচারে পড়তো, একই ক্লাসমেট ছিল। মুসার সঙ্গে এই মেয়েটির একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়, যেখানে দেখা যায় সম্পর্কটা খুবই ট্রাস্টেবল, খুবই ওপেন, নর্মাল সাধারণ প্রেম সম্পর্কের বাইরে। এদের দুজনকে দেখলে বোঝা যায় না যে এদের মধ্যে কোনো রিলেশন আছে, কিন্তু এরা দুজন দুজনের কাছে পরিষ্কার, ক্লিয়ার, ট্রাস্টেবল, এরকম আর কি। এদের কাছে কোনো শরীর বা কোনো ট্যাবু নাই। মুসা কাশ্মীর থেকে আসা একটা ছেলে। মুসা সবসময় ভাবে যে ওর জীবনটা হচ্ছে কাশ্মীরিদের বিপ্লবের জন্যই ও নিজেকে তৈরি করছে, কাশ্মীরের আজাদি দরকার। আপনারা সবাই জানেন যে কাশ্মীর 1984 সালের দিকে একটা বড় ধরনের রক্তপাত ঘটে। ইন্ডিয়া যখন অধিকার করে কাশ্মীরের একটা বড় জায়গা, এবং ওখানে লাইন অফ কন্ট্রোল, ওখানে আর্মি পাঠায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ডেন্স আর্মি এরিয়া হচ্ছে কাশ্মীর এরিয়া। এরকম আর কোনো এলাকাতে এত আর্মি পাহারা নাই দুই পক্ষ থেকেই। আর তো মুসা একসময় ফিরে যায়। ওদের যে নাটকটা ওরা করতে আসে, ওই নাটকটা কোনোদিনই আলোর মুখ দেখে না, কারণ ইন দ্য মিন টাইম ইন্দিরা হত্যা হয় এবং প্রচুর শিখ তখন জবাই করা হয়। এরকম একটা সোসাইটির গল্প। মুসা চলে যায় কাশ্মীরিতে। মুসা ওখানে গিয়ে তিলোত্তমার সাথে তখন যায় না। তিলোত্তমা বলে যে না, আমি ও কাশ্মীরি স্বাধীনতা বিশ্বাস করে না, ও ইন্ডিয়ার স্বাধীনতা, ও অখণ্ড ইন্ডিয়া তিলোত্তমার মনে, এবং ও মুসার পলিটিক্সে তখন ও বিলিভ করে না, কিন্তু ভালোবাসাটা থাকে। মুসা চলে যাওয়ার পর ওখানে মুসা এক কাশ্মীরি পলিটিক্যাল ইস্যুর মধ্যে জড়ায় যায়, এবং ও বিয়ে করে, ওর একটা বাচ্চা হয়, এবং ও একসময় আউটল হয়ে যেতে বাধ্য হয়, ফ্যামিলি থেকে বেরোয় যেতে বাধ্য হয়। ওর বাবা একজন কনস্ট্রাক্টর, যেটা কিনা বিল্ডিং বানায়, মালগুলো সাপ্লাই দেয়। আর্মির সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে, কিন্তু মুসা এন্টি আর্মি। একটা তীব্র একটা কনফ্লিক্ট এখানে এই এস্টাবলিশমেন্টের সাথে মুসার। একটা সময়ে একবার একটা গোলাগুলিতে, একটা ইয়েতে মুসার ওয়াইফ এবং বাচ্চা একসাথে মারা যায়। বারান্দায় বসা ছিল দুজনই, বাচ্চাটা সহ। তখন মুসা বলে তিলোত্তমাকে, মুসা তখন টোটালি বাড়ি থেকে বেরোয় গিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এরকম একটা সময় আন্ডারগ্রাউন্ডে থাকার সময় তিলোত্তমাকে ডাকে কাশ্মীরে আসতে। ও চায় তিলোত্তমাকে ওর পাশে। তিলোত্তমা ওখানে যায়, কিন্তু আনফর্চুনেটলি মুসার নাম থাকে কমান্ডার গুলরেজ, এটা একটা ওর নেওয়া নাম, কিন্তু একই সঙ্গে কমান্ডার গুলরেজ নামে মুসার আরেকটি মানুষও থাকে, যাতে আর্মি বা সরকারি বাহিনী তারা যেন ধরলে বুঝতে না পারে যে কে আসল কমান্ডার। তো তিলোত্তমা যখন যায়, তখন একটা সরকারি একটা অপারেশনে তিলোত্তমা ধরা পড়ে এবং গুলরেজ মারা যায়। সবাই ভাবে যে মুসাই মারা গেছে, কিন্তু মুসা না, ওই নকল গুলরেজ মারা যায়। তখন সিনে আসে বিপ্লব দাশগুপ্ত এবং নাগা। এই তিনজনই তিলোত্তমাকে পছন্দ করত। ওরা বলে যে তিলোত্তমা এমন একটা মেয়ে যে কখনোই কাউকে ইমপ্রেস করার জন্য কোনোদিনই কিছু করে নাই, এই জিনিসটাই ওদেরকে বেশি ইমপ্রেস করে।
এবং ওরা ধারণা করতে যে মুসার সঙ্গে হয়তো কোনো সম্পর্ক আছে। ওরা যখন তিলোত্তমাকে টর্চার করতে নিয়ে যায় তখন ওরা জিজ্ঞেস করে তুমি কি কাউকে চেনো? ওই সময়ে ওই এলাকাতে পোস্টিং থাকে, ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করে হচ্ছে বিপ্লব তখন, এবং বিপ্লব তখন সেকেন্ড ডেপুটি হেড ওই এলাকার। এইটা মুসা গল্পটা তিলোত্তমাকে করে যে দেখো আমরা আর বিপ্লব এখন অপোজিট, ও এখন ইন্টেলিজেন্স ব্যুরোতে আর আমরা তখন বিদ্রোহী, কাশ্মীরি বিদ্রোহী। তো তিলোত্তমাকে টর্চার করার সময় ও তখন বলে যে তুমি কি কাউকে চেনো, কাউকে কি তোমার বলার কিছু আছে? তখন ও একটা কোড নামের মতো লেখে ওই নাটকে। বিপ্লব দাশগুপ্ত, যে কিনা এখন ইন্টেলিজেন্স ব্যুরোর বড় কর্মকর্তা, তার ছিল হ্যাঁ ওর নাম ছিল গার্সন হোবার্ট, ওই নাটকের ক্যারেক্টার। তখন তিলোত্তমা একটা কাগজে লেখে যে তুমি এটা বিপ্লব দাশগুপ্তকে দেখাবে, গার্সন হোবার্ট। তখন বিপ্লবকে যখন এই কাগজটা দেখায়, বিপ্লব তখন দ্বন্দ্বে পড়ে যায় যে এটা অবশ্যই, কারণ ওই টর্চার সেলে অনেক টর্চার করা হতো, ও চায় না যে, ও তখন বুঝতে পারে যে বহু বছর পরে এই মেয়েটাই তিলোত্তমা এবং ও আমার হেল্প চায়। কিন্তু ওই মুহূর্তেও ভাবে, যেহেতু একটা সন্দেহজনক পরিস্থিতি যে মুসাই কি লিখলো এটা। ও পরে যাই হোক নাগা ইন দ্য মিন টাইম ও হয়ে যায় জার্নালিস্ট, এবং যে কিনা সরকারকে সার্ভ করে, কিন্তু পাবলিককে এমন একটা ইমপ্রেশন দেওয়া আছে যে আমি তোমাদের লোক। ও এবং সিকিউরিটি বিষয়ক ও একজন এক্সপার্ট হিসাবে ও টিভিতে রেডিওতে ও বক্তব্য দেয়। নাগা আসলে সরকারের লোক, আসলে গভর্নমেন্টকে সাপোর্ট করে, কিন্তু লোকজন যখন ওকে টিভিতে দেখে ওরা ভাবে যে ও তো আমাদের কথা বলছে, ও তো স্বাধীনতার পক্ষের লোক, ও তো গরিব নিপীড়িত লোকের পক্ষের লোক, এরকম। তো নাগাকে পাঠায় বিপ্লব, নাগা এসে তিলোত্তমাকে নিয়ে যায়। এর কিছুদিন পর নাগা তিলোত্তমাকে বিয়ের অফার দেয়, তিলোত্তমার সঙ্গে নাগার বিয়ে হয়। 14 বছর পরে তিলোত্তমা একদিন চলে যায়। তিলোত্তমা বলে যে নাগার সঙ্গে আর থাকে না। এমন সময় আরেকটা চরিত্র হচ্ছে আমরিক সিং, যে কিনা গভর্নমেন্টের একজন জাদরেল, একজন ক্রুয়েল একটা অফিসার, যে কিনা কাশ্মীরে মানে হত্যা, রক্তপাত, যত ধরনের টর্চার আছে তার শিরোমণি। তো এত বড় গল্প, এত নানা দিকে ছড়ানো, এটা বলাও কঠিন। তো আমরিক সিংকে একসময় গভর্নমেন্ট আর রাখতে পারে না ওইখানে, ও যথেচ্ছাচারভাবে খুনোখুনি করে, ওকে পাঠায় দেওয়া হয় ইউএসএতে অ্যাসাইলামের জন্য। তো আমরিক সিংয়ের সঙ্গে একটা সময় দেখা যায় যে নাগা একটা ফাইটে জড়ায় পড়ে এবং আমরিক সিংয়ের সুইসাইড এনশিওর করে তখন ইউএসএতে আমরিক সিং। তো এনিওয়ে এই করে শেষ হয়। তিলোত্তমা শেষ মুহূর্তে দেখা যায় যে ও একটা বাচ্চা চুরি করে না, একটা বাচ্চা হারিয়ে যায় একটা ক্রাউডের মধ্যে দিল্লি। সেই বাচ্চাটাকে নিয়ে আঞ্জুমের কাছে চলে আসে বহু বছর পর। তিলোত্তমার শেষ বয়সে ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে ওই গ্রেভিয়ার্ডে এসে ওঠে, যেই গ্রেভিয়ার্ডে আঞ্জুম ধীরে 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 তার মতো আরও মানুষ যারা পরিত্যক্ত তারা এসে জড়ো হয়, এরকম একটা জায়গায় আসে। মোটা দাগের একটা গল্প, কিন্তু আসলে প্রতিটা মানুষের জন্য একটা আলাদা আলাদা গল্প আছে এটাতে। ব্যাপারটা এমন যে হাঁটতে গেলে চলতে গেলে যাকে দেখি সেরকম তার গল্পই একটা বলছে, ছড়ানো, পুরো জায়গাটা ছড়ানো অনেক মানুষের গল্প। তো এই হচ্ছে মোটা দাগে, আরও ছোটো ছোটো প্রচুর গল্প আছে। বইটার যে জিনিসটা আমি পড়তে গিয়ে আমি পেলাম, আমি দেখছি যে আমি যখন পড়ি এত ডিটেলস যে আমি নিজেকে ওর মধ্যেই আবিষ্কার করি। একটু পরে যখন বইটা বন্ধ করি তখন মনে হয় না, আমি তো আরেকটা জগতে আছি। এই সৌন্দর্যটা বইটার ভেতরে আছে। আর একটা হোল সোসাইটি যাদেরকে আমরা দেখি না, আমরা বাইরের ইন্ডিয়াটাকে দেখি, ইন্ডিয়াটা হচ্ছে হলিউডি ইন্ডিয়া, গো ইন্ডিয়া গো, ক্রিকেট ইন্ডিয়া গণতন্ত্র, ইন্ডিয়া টিভিতে সব জায়গাতে ইন্ডিয়ার জয় জয়কার। কিন্তু চাদরটা সরায় ফেললেই যে ইন্ডিয়াটা চোখে পড়ে, যে ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশের একটা ফাইটিং আছে, যেখানে কাশ্মীরের একটা ফাইটিং আছে, যেখানে মানুষগুলো নানাভাবে সোসাইটিটা বিভক্ত, রঙে তারপরে জাতে, অর্থনৈতিক এবং মানুষের স্বাধীনতা, এই নানাভাবে মানুষগুলো এক একটা কেজের মধ্যে দেখা যায় যে এক একটা লেয়ারে মানুষগুলোকে বলছে যে তোমার এটা লিমিটেশন, তুমি এর মধ্যে থাকো। অথচ প্রতিটা মানুষই ওই কেস থেকে বেরোয় আসতে চাচ্ছে। ইনফ্যাক্ট মনে হচ্ছে প্রতিটা বাউন্ডারি বার্নিং জ্বলছে, প্রতিটা বাউন্ডারি ভেঙে ফেলতে চাচ্ছে। প্রতিটা মানুষ ওর থেকে বেরোয় আসতে চায়, আঞ্জুম বেরোয় আসতে চায়, তিলোত্তমা বেরোয় আসতে চায়। মানুষ ট্রান্সফর্ম হচ্ছে, এক একটা ঘটনা ঘটছে, তার মধ্যে থেকে মানুষ বেরোয় আসতে চাচ্ছে, আরেকটা মানুষে পরিণত হচ্ছে।
আবার এই মানুষগুলো খুঁজছে যে আমার জায়গা কোথায়। মুসা যখন বলছে আওয়ার পিপল, মুসা তখন মিন করছে কাশ্মীরি পিপল। মুসা বলছে যে আমার মানুষ একদিন জেগে উঠবে, একদিন কাশ্মীর আমাদের হবে। ব্যুরোক্র্যাট বিপ্লব ভাবছে যে কাশ্মীর কি করে ওদের হবে, কাশ্মীর তো বৃহত্তর ইন্ডিয়ার অংশ। আর কাশ্মীরের মানুষ তো জানে না, বিপ্লবের চোখ দিয়ে দেখছে, ও একজন আমলা, ও দেখছে যে কাশ্মীরিদের মধ্যে এত ভাগ, মুসলমানের মধ্যে হাজারটা ভাগ। পাকিস্তান থেকে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে পাকিস্তানের বর্ডার আছে, চায়নার বর্ডার আছে, আফগানিস্তানের বর্ডার আছে, ইন্ডিয়ার বর্ডার আছে। কাশ্মীরটা এমন একটা রিচ জায়গা, যে যেখান থেকে পারছে ওটাকে খুবলে খাচ্ছে, যে যতটুকু জায়গা দখল করছে সে ততটুকু জায়গা থেকেই বেনিফিটেড হচ্ছে। কাশ্মীরে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পের ভেতরে সমিল, আর্মি ক্যাম্পের বাইরে ফার্নিচারের দোকান। কাশ্মীরের জাফরান, কাশ্মীরের চেস্টনাট, কাশ্মীরের বেরি, কাশ্মীর একটা বড় জায়গা যেখান থেকে এক্সট্রাক্ট করা যাচ্ছে সম্পদ। পাকিস্তান কাশ্মীরে যেটুকু দখল করে আছে, পাকিস্তান ততটুকু থেকে লাভবান হচ্ছে। পাকিস্তানিদের সঙ্গে যোগ দিতে আসতেছে আফগানিস্তানের লোকজন, এমনকি শুধু সোমালিয়া থেকেও লোকজন আসছে পাকিস্তানিদের সঙ্গে যোগ দিতে। আফগানিস্তানের নিজের মানুষও এত বছর পরে ওরা আর বুঝতে পারে না, ওরা জন্মায়, একটা বাচ্চা জন্মায় বলে আজাদি আজাদি। কাশ্মীরের স্ট্রাকচারগুলো নষ্ট হচ্ছে। 4 জন কাশ্মীরি একত্র হয়ে ওরা বলতে পারবে না যে আমরা কি আজাদির কোন স্ট্রাকচারটা চাই, কোন রূপটা আমরা চাই, কারণ ওরাও দলে নানা ভাগে বিভক্ত। কেউ বলছে যে না শিয়া, সুন্নি, হানাফি, 100টা কাশ্মীরের লোকের চাওয়া। নাগা হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে, সে সাংবাদিক হিসাবে তার সুনাম বাড়ছে, সে সিকিউরিটি গার্ডকে সে পরামর্শ দিচ্ছে, সে জনগণকে পরামর্শ দিচ্ছে। প্রত্যেকে বেনিফিটেড হচ্ছে কাশ্মীর থেকে, শুধুমাত্র অরিজিনাল যারা ওখানে থাকছে কাশ্মীরিরা ছাড়া। তো এই মানুষগুলোর মুক্তির জায়গা কোথায়? এই মানুষগুলো কিভাবে ওই বাউন্ডারি থেকে বেরোয় আসবে? এই মানুষগুলো কিভাবে তীব্রভাবে লাইফটাকে এক্সপেরিয়েন্স করছে? অন্যদিকে গুজরাট, অরুন্ধতী এত পরিষ্কারভাবে, এত ভালোভাবে, আমি জানি না যে নরেন্দ্র মোদী এখন এক্সিস্টিং প্রাইম মিনিস্টার, তার অত বড় সমালোচনা, একটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই মানুষটা নরেন্দ্র মোদী। তাদেরকে ওই সময় তাকে বলতো গুজরাট কা লালা, সবাই আদর করে বলতো এই কথাটা ওই ম্যাসাকারের সময়। ওখানে দেখা গেছে যে হিন্দুরা মুসলমান কচু কাটা করছে এবং বলছে, পুরো সেটিংটা এমন ছিল যে প্রচুর শত শত পেট্রোল এনে জমা করা ছিল ওই সিটিটাতে। তখনও কারো জানার কথা না যে আর 7 দিন 15 দিন পরেই ম্যাসাকার হতে যাচ্ছে। কিন্তু এটা একটা অ্যারেঞ্জড খেলা, এবং এই খেলাতে নরেন্দ্র মোদীর একটা ডাইরেক্ট একটা পার্ট আছে, এবং যে কারণে পরে সে ওইটাকে পুঁজি করে সে ধীরে ধীরে সে প্রধানমন্ত্রিত্ব পর্যন্ত আসছে। এই কথাগুলো বলা আছে। অন্ধ্রপ্রদেশ, সেখানে মাওবাদী কমিউনিস্টদের একটা গ্রুপ আছে যারা ওই এলাকায় চায় না যে কোল মাইন হোক, পেট্রোলিয়ামের ইয়েগুলো হোক, বড় কোম্পানিগুলো দখল করে নিক। অথচ গভর্নমেন্ট বলছে যে আমাদের ইন্টারনাল এই মানুষরা হচ্ছে আমাদের, এরা মাওয়িস্ট, এদেরকে মেরে ফেলতে হবে। আর ওরা বলছে না আমরা আদিবাসী, আমাদের এই জন্মান্তরের এই জমি আমরা। এই কনফ্লিক্টটা ওখানে আছে, মানুষের মধ্যে সেলফ কনফ্লিক্ট আছে। এরকম হাজারো কনফ্লিক্টে এটা বোঝায়। একটা জায়গার কথা বলা আছে নতুন দিল্লিতে, এটা বলে হচ্ছে যে জায়গাটার নামটা কি লিখলাম, এটাকে বলে যন্তর মন্তর। যন্তর মন্তর জায়গাটা হচ্ছে অনেক আগের কোনো এক সম্রাটের সময় বানানো ছিল, যে মানুষ তাদের ক্ষোভের কথা এখানে এসে বলবে। ইন্ডিয়ায় এখনও ওই যন্তর মন্তরটা, ওই জায়গাটা আছে। তো ওখানে দেখা যায় যে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, ওখানে নিউজ পেপারের লোকজন যায়, খবর ব্রডকাস্ট হয় ওই এলাকাটাতে। তো ওখানে দেখা যায় বিভিন্ন এলাকার মানুষ আসে। কাশ্মীর থেকে একটা গ্রুপ আসলো, কাশ্মীরি মায়েরা আসছে যে তাদের হারায় যাওয়া ছেলেদের খুঁজে পাচ্ছে না, তাদের ছেলেদের পাওয়ার দাবিতে আসছে। ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, তারা কম্পেনসেশনের জন্য ওখানে আসছে। আরেকটা গ্রুপ আসছে, বন কেটে উজাড় করে ফেলছে, সেই গ্রুপটা এখানে আসছে। তারপরে কোল মাইন হচ্ছে আরেকটা এলাকায়, একজন বলছে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে হবে, তারা আসছে। এটা একটা বিরাট একটা মানুষের মিলন মেলা, যন্তর মন্তর। পুরো গল্পটার ক্ষেত্রেও দেখা যায় যে ওইটা গল্পটার একটা নাভির মতন।
ওইখানে পুরা ইন্ডিয়া থেকে মানুষ তাদের দাবি দাওয়া চাওয়া নিয়ে আসতেছে, কাজ করুক বা না করুক। কিন্তু ওখানেও বইয়ের মধ্যে আছে যে দেখা যায় যে সংবাদপত্র, সাংবাদিক যারা কিনা ব্যাকড বাই রিচ পিপল, ব্যাকড বাই কর্পোরেশন, ব্যাকড বাই গভর্নমেন্ট, তারা বেছে বেছে সেই নিউজগুলোর দিকেই তারা ফোকাস করে, যেই নিউজগুলো তাদের স্বার্থে ব্যবহার করতে পারবে। তো একটা সময় দেখা যায় যে এই যন্ত্রমন্ত্রে একটা বাচ্চা এসে পড়ে, কেউ জানে না এই বাচ্চাটা কোত্থেকে আসছে এবং এই বাচ্চাটা নিয়ে কি করবে কেউ বুঝতে পারে না। আঞ্জুমরাও ওখানে আছে, তখন তিলোত্তমাও যায় ওখানে, এবং একসময় দেখা যাচ্ছে তিলোত্তমা এই বাচ্চাটাকে চুরি করে মানে পুলিশের হাতে দিতে চায় লোকজন, ও বলে যে না, পুলিশের হাতে দিলে তো এতিমখানায় চলে যাবে, কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে পালায় যন্ত্রমন্ত্র ওই জায়গাটা থেকে। এই বাচ্চাটাই দেখা যাচ্ছে এই উপন্যাসটা শেষে একটা হোপের মতো কাজ করে, যে চারিদিকে এত বিশৃঙ্খলা, এত না পাওয়া, এত ভেদাভেদ, সমাজের এত স্তর, এত মানুষের ফাইটিং, মানুষ এত বাউন্ডারি ভেঙে বাইরে চলে যেতে চাইছে, সেই জায়গাতে একটা হোপ। এই বাচ্চাটার নাম ওরা রাখে মিস জিবিন দ্য সেকেন্ড। মিস জিবিন মুসার বাচ্চা, প্রথম বাচ্চা যাকে মেরে ফেলা হয়, যে কিনা গুলিতে মারা যায় কাশ্মীরে। এই বাচ্চাটাকে ওরা নাম দেয় জিবিন। এই বাচ্চাটাকে দেখা যায় ও একটা সেকেন্ড হোপ উঠে আসে ওইখান থেকে, যে বাচ্চাটাকে ওরা সবাই মিলে ওই গ্রেভিয়ার্ডে শেষে নিয়ে যায়, এবং বাচ্চাটাকে ওরা ভাবে যে এটা একটা ইঙ্গিতের মতন খানিকটা, যে বাচ্চাটা ইটস এ হোপ। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে একটা কানেকশনের ব্যাপার কাজ করে। শুধু মানুষই না, অনেক প্রাণী আছে এই গল্পে, অনেক মাজার আছে, প্রচুর মাজারের গল্প, প্রচুর গ্রেভিয়ার্ডের গল্প। গ্রেভিয়ার্ডই একটা ক্যারেক্টার। যখন বলে যে কাশ্মীরের গ্রেভিয়ার্ড, এমনকি মুসলমানরাও গ্রেভিয়ার্ড যার বড়, যার আত্মীয় স্বজন কাছের লোক অনেক মারা গেছে, সেজন্য তার একটা সোশ্যাল স্ট্যাটাসটাও হাই, এরকম একটা ব্যাপার। কাশ্মীরের গ্রেভিয়ার্ড বড় হতে 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 লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়ার দখলদারির এলাকা ছাড়াই পাকিস্তানের ভেতরে পর্যন্ত চলে যায়। এবং কাশ্মীরের যুদ্ধে কাশ্মীরিরা বলে যে এখানে যারা মারা যায় তারা বড্ড বেশি জীবিত, যারা জীবিত আছে তার চাইতে, কারণ জীবিতরা প্রতি মুহূর্তেই মারা যাওয়ার চেষ্টা করতেছে বা মরবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। কাশ্মীর হচ্ছে মৃতদেরই পুরী, যারা জীবিত আছে তারা শুধু প্রিটেন্ড করতেছে যে আমরা জীবিত, এরকম একটা কথা বলে। এখানেও এখানেও দেখা যায় যে আঞ্জুম ওর মা, ওর বাবা, অন্যান্য আত্মীয় এবং যারা অচ্ছুত, যারা ট্রান্সজেন্ডার, যাদের লাশ কোথাও কেউ, যারা যৌন বৃত্তিতে আছে তাদের লাশ কোথাও কেউ নেবে না, আঞ্জুম ওই গ্রেভিয়ার্ডে ওরা এসে একটা বড় অনেককে গ্রহণ করার একটা জায়গা তৈরি হয়। আঞ্জুম এক একটা গ্রেভিয়ার্ড, এক একটা কবরকে কেন্দ্র করে ও এক একটা বিল্ডিং তোলে। ওর কাছে জীবিত মানুষ আর মৃত মানুষের মধ্যে বলে যে যোগাযোগ নাই, কে বলছে যোগাযোগ আছে, দ্যার ইজ এ পোরাস বর্ডার বিটুইন জীবিত আর যে মারা গেছে তার মধ্যে। এই কানেকশনটা ফিল করে, এবং এটা অরুন্ধতির বইয়ের আমি দেখছি প্রাণীদের মধ্যেও আছে। ভালোবাসার জায়গাটাতে এটাও একদম সো কল্ড ওরকম প্রেম না। দেখা গেছে যে আন্ডারস্ট্যান্ডিংটা মুসার সাথে তিলোত্তমার আছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কোনো বন্ডেজ নাই। কেউ কাউকে ধরে রাখে না, কেউ কাউয়ের ভ্যালুকে ডিমিন করে না। হ্যাঁ, ভ্যালুকে ডিমিন করে না। তিলোত্তমা যখন বলে যে আমার বৃহত্তর ইন্ডিয়া, মুসা যখন বলে আমি কাশ্মীর, ইটস ওকে, দুজনের জন্যই এটা। মুসা সারা জীবন কাশ্মীরেই থেকে যাবে। মুসার যখন ভাবে সময় হয়, তিলোত্তমা এসে টাইম টু টাইম বিভিন্ন সময় ওর যোগাযোগ করে, কিন্তু মাঝখানে অনেকটা টাইম দেখা না হলে ওরা কেউ কারোর বিরুদ্ধে কমপ্লেন করে না। বিপ্লব দাশগুপ্ত, যে কিনা থিয়েটার করতে এসে তিলোত্তমাকে পছন্দ করে, ও বলে যে প্রথম আমি যখন তিলোত্তমাকে দেখি, আমার শরীরেরই একটা অংশ আমার মনে হলো বেরোয় গিয়ে তিলোত্তমার সঙ্গে লেগে গেছে। এবং 55 বছর বয়সে বিপ্লব দাস বলে যে সেই অংশটা এখনও ফেরত আসে নাই, ওটা ওখানেই আছে। কিন্তু বিপ্লব দাস নিজেও জানে যে তিলোত্তমার মতো একটা মেয়েকেও প্রপোজও করবে না কখনো, ওর ফ্যামিলিতেও আনতেও পারবে না, বিয়েও করবে না। ও একটা ব্যুরোক্র্যাট, ওর লাইফস্টাইলই ডিফারেন্ট। কিন্তু তিলোত্তমার
ওই আকর্ষণের ভালোবাসার ওই জায়গা থেকে নিজেকে কোনোদিন বিচ্যুতও করতে পারে নাই। আর ওদিকে নাগা, সে দেখা গেছে যে সে একটা অ্যাম্বাসাডারের ছেলে, তার দেখতে ভালো, সে খুব মানে প্রচুর তরুণীরা তাকে বিয়ে করতে চায়, সে একটা টিভি স্টার। কিন্তু তিলোত্তমার কাছ থেকে কোনোদিন সে এই জিনিসটা পায়নি যে তিলোত্তমা বলছে ওকে আমার দিকে তাকাও, বা আমি এই যে তিলোত্তমাকে কখনো সে পায় নাই, এই যে রিচ করতে পারে নাই, এই জায়গা থেকে তিলোত্তমাকে সে কখনো ভুলতেও পারে না। তিলোত্তমাকে একটা সময় ঘটনাচক্রে বিয়ে করে, কারণ তিলোত্তমার তখন কাভার দরকার হয়, কারণ তখন কাশ্মীরে সে একবার ধরা পড়ে, ইন্টেলিজেন্সের টর্চার সেল থেকে বেরোয় আসে, তখন বেরোয় সে ঘটনাচক্রে নাগাকে বিয়ে করে। কিন্তু নাগা নিজে বুঝতে পারে যে তিলোত্তমাকে সে কখনো পায়নি, এই যে তিলোত্তমাকে কখনো পায়নি। যখন তিলোত্তমা বলে যে না 14 বছর পরে আমি চলে যাব, তখন নাগা বলে, নাগা ভাবে যে আমি তোকে রিচ করতে পারি নাই, হাউ কাম আমি ওকে ছেড়ে দেই, আমি তোকে ছেড়েও দিতে পারবো না, আমি যাকে পাইনি তাকে আমি ছাড়বো কেমন করে। নাগা ওর ভেতরে ভেতরে জানে যে তিলোত্তমা এমন একটা মেয়ে যে আমার জীবনের উপর দিয়ে হেঁটে চলে গেছে। মরুভূমিতে যেমন ক্যামেল পার হয়, একটা মরুভূমি পার হয়ে চলে যায়, তিলোত্তমা আমার জীবনের উপর দিয়ে হেঁটে চলে গেল। এবং নাগা এক সময় খুব সাফার করে, কান্নাকাটিও করে তিলোত্তমার জন্য। কিন্তু তিলোত্তমার ও নিজে কোনো এমন একটা মানুষ যে কিনা কোনোদিনই চায়নি ওর একটা বাচ্চা হোক। ও যখন কিছুদিন কাশ্মীরে কাটায় ফিরে আসে, তিলোত্তমা তখন প্রেগনেন্ট থাকে, কিন্তু ও বাচ্চাটাকে পরে একা একাই অবসান করে, কারণ ও চায় না আরেকটা বাচ্চার জন্ম দিতে। ওর মা ওকে যেভাবে জন্ম দিয়েছিল, তারপর ওর মা ওকে যেভাবে ভালোবেসেছে এবং ঘৃণাও করেছে একই সাথে, ও ভাবে যে আমি তার চেয়ে ওর্স্ট হব, আমি এরকম আরেকটা বাচ্চা আমার জীবনে আনবো না। কিন্তু সে ওভারঅল বাচ্চাকে ইয়েও করে না। ও জীবনে প্রথম বলে যে আমি প্রথম পুরোটা রাত তিলোত্তমা ঘুমাতে পারে যখন সে গ্রেভিয়ার্ডে যায়, যখন সে অন্য বাচ্চাদেরকে পায়, ওখানকার নানা রকম মানুষের বাচ্চা একটা স্কুল তৈরি করে, সেই স্কুলেও পড়ায়। ও তখন প্রথমবারের মতো একটা পুরো রাত ঘুমায়, এরকম ব্যাপার আছে। আমি এটার মাঝখান থেকে দু একটা জায়গা পড়ি। একটা ভয়ঙ্কর ক্যারেক্টার আমরিক সিং, তার সেনাবাহিনীর একজন মেজর, ওইখানে কাশ্মীরের একটা সিনেমা হল দখল করে ওরা টর্চার সেল বা ইন্টারোগেশন একটা সেল বানানো হয়েছে, ওখানে আর্মি ব্যারাক আছে। তো খুব আমার নিজের দেশের কথা তখন আমি কানেক্ট করতে পারি, যখন আমি মিলাই, দেখা যাচ্ছে যে মিসিং আর্মি মানে সন্দেহভাজন তরুণদেরকে অথবা অন্য কাউকে ধরে আনা হয়েছে। তাদের মায়েরা ডোর টু ডোর ঘুরতেছে যে আমার ছেলেটা কোথায়, নাই, কিন্তু ওখানেই আছে। ওরা বলছে নাই, আমরা জানি না, এখানে আমরা জানি না সে কোথায়। এবং টর্চার করার যত রকম পদ্ধতি, যত রকম আছে আমরিক সিংয়ের, এটা একটা দুর্ধর্ষ একটা ক্যারেক্টার থাকে, যেটার সঙ্গে ফাইট করতে হয় মুসা এবং ওর দলকে। আমি দু একটা জায়গা পড়ি, আমি গল্পটা হয়তো স্ক্যাটার্ডভাবে বলছি, কিন্তু আমি জানি না এটা গুছায়ও কীভাবে বলতে হয়। তবে আমি ওই নাগারই এটা পড়ি। নাগা তিলোত্তমা সম্পর্কে যখন বলছিল, দ্য মোমেন্ট আই স হার, a part of me walked out of my body and wrapped itself around her, and there it still remains. আর নাগা বলছে, Naga married Tilo because he was never really be able to reach her, and because he couldn't reach her, he couldn't let her go. এ হচ্ছে নাগার ব্যাপার। সময় শেষ। দু একটা জায়গায় আমি অরুন্ধতী এই বইটাতে অনেকগুলো ভাষা ইউজ করেছে, ও বিভিন্ন জায়গায় গেছে, অনেকগুলো কবিতা, তারপরে কিছু গজলের অংশ, ওই মানুষগুলোর যেখানে যে মানুষগুলোকে নিয়ে কথা বলেছে ওই মানুষগুলোর জীবনের সঙ্গে রিলেটেড। ও নিজেও এই গল্পটা বলতে গিয়ে অরুন্ধতী বলেছে যে জীবনটা, বিস্তৃত জীবনটা আমি এক্সপেরিয়েন্স করলাম গত 20 বছরে, সেই জীবনটাকে কিভাবে বলবো, সেই জীবনের গল্প। ও বলছে হাউ টু টেল আ শ্যাটার্ড স্টোরি, একটা ড্যামেজড স্টোরি বলার উপায় কী। বলছে এটা কি উপায় কি, এটা বাই স্লোলি বিকামিং এভরিবডি। আমি যদি স্লোলি এভরিবডির মতো হই তাইলে কি আমি বলতে পারবো? বলছে নো, বাই স্লোলি বিকামিং এভরিথিং। যদি আমি এভরিথিং স্লোলি হতে পারি তাহলেই আমি হয়তো গল্পটা লিখতে পারবো। এখানে অনেকগুলো পশু পাখির ক্যারেক্টারও আছে যারা রোল প্লে করছে। কখনো কখনো মনে হয় যে ওদেরও একটা ভাষা আছে, যে ভাষা দিয়ে ওরা কিন্তু কানেক্ট করে এই মানুষগুলোর সাথেও। দরগা, মাজার, এগুলোরও একটা ভাষা আছে, যেই ভাষাগুলো দিয়ে ওরা যারা বিশ্বাস করে, বিলিভারদের জন্য ওরা
কানেক্টর হিসেবে কাজ করে। আমি আমরিক সিংয়ের এবং বইটাতে আরেকটা মজার ব্যাপার আছে যে অরুন্ধতী প্রচুর শব্দ, যেগুলোকে আমরা গালি বলি, সে প্রচুর ওগুলো ব্যবহার করেছে। একটা জায়গায় দেখা যায় যে বলছে আমরিক সিং যখন কিছু ওয়াইন খায়, ওয়াইন খেয়ে যখন মাতাল হয়, তখন সে বলছে লুক ব্রাদার, এবং ওদেরও স্পাই আছে, কাশ্মীরিদের ভেতরেও গভর্নমেন্টের স্পাই আছে, এরকম একটা দৃশ্য দেখা যায়। তো বলছে, লুক ব্রাদার, আই এম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ ডিক অ্যান্ড ইটস মাই জব টু ফাক পিপল। এই হিউমারগুলো অরুন্ধতির নানা জায়গায় আছে, আমি দেখেছি যে হিউমারগুলোর ব্যাপারে ও বলে যে দেখা গেছে একটা মিছিল যাচ্ছে, মিছিলে একটা লাশ নিয়ে যাচ্ছে, সবাই কেউ যখন মারা যাচ্ছে, যে লোকটা এতদিন আত্মগোপনে ছিল, কখনো সে মারা গেল, রাইটাতে সে অনেক জীবন্ত হয়ে উঠল, হাজার হাজার কাশ্মীরিরা ঘর ছেড়ে বেরোয় আসলো, তখন সে যতটা প্রমিনেন্ট, যতটা বাঁচা তার আগে যতদিন সে আন্ডারগ্রাউন্ডে ছিল ওই পরিমাণ সে বাঁচে না। সো বলছে যে ওই লাশটারও একটা সেকেন্ড জীবন ওইটা, যখন তার লাশটা কাঁধে নিয়ে যাচ্ছে গ্রেভিয়ার্ডের দিকে, কিছুক্ষণের জন্য রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, এবং গভর্নমেন্ট পর্যায়ে ওরা বলছে নর্মালসি ডিক্লেয়ার্ড। কাশ্মীর এমনই একটা জায়গা যেখানে নর্মালসি ডিক্লেয়ার করতে হয়। এবং তখন দেখা যায় আবার যদি গোলাগুলি হয়, দেখা গেল ওই লাশে আবার দ্বিতীয়বার গুলি খাইল, তখনও বলে কেউ কেউ 2 বার মারা যায়, কাশ্মীরিরা কেউ কেউ কয়েকবার মারা যায়। এরকম হিউমার আছে মাঝে মাঝে, যে হিউমারগুলো অনেক মজার, ভালো লাগে। যে ইন্ডিয়ার বাইরের যে চেহারাটা, যেই কর্পোরেট কালচার অথবা কর্পোরেটের সঙ্গে, এখন যে মোদি ইউএসের সঙ্গে গলায় গলায় হাত ঝুলায় বলে যে আমরা সেম পেসে আছি, আমরা কি দেখি এখানে বলছে যে দ্য ওয়ার্ল্ডস ফেভারিট নিউ সুপার পাওয়ার ইন্ডিয়া, দ্য চ্যান্ট হ্যাড গন আপ on TV shows, on music videos, in foreign newspapers and magazines, and business conferences and open fairs, at economic conclaves and environmental summits, at book festivals and beauty contests. India, India, India. এই হচ্ছে ইন্ডিয়ার চেহারা যেটা আমরা দেখি। আর এই বইতে লেখার যে চেহারাটা, সেই চেহারাটা, এই পৃথিবীটা অরুন্ধতির মধ্যে যে এই পলিটিক্সের বাইরে কেউ না, এমনকি একটা গোল্ডফিশের, ও বলে কোট আনকোট, যে একটা গোল্ডফিশের যৌন জীবনও পলিটিক্সের বাইরে না, এবং কোনো না কোনোভাবে তার দ্বারা প্রভাবিত, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। ইন্ডিয়াতে আরও হচ্ছে এই চরিত্রগুলোর ক্ষেত্রে আরও দেখা যায় যে তিলোত্তমা যখন গ্রেভিয়ার্ডে যায় তখনও বলে যে আমার মানুষ, বলতে চায়, হিউম্যান বিইং ভাবতে চায় আমার কেউ আছে, আমার জীবন, আমার একটা উদ্দেশ্য আছে আমার বেঁচে থাকার। এই উদ্দেশ্যটা খোঁজে প্রত্যেকটা চরিত্র। যখন এটা পেতে যায় সে তখন কমফোর্ট ফিল করে, তার আগে তাকে কিসে যেন তাড়ায় প্রত্যেকটা ক্যারেক্টারকে। মুসা শেষের দিকে দেখা যাচ্ছে বলে যে আমার মানুষ, মুসার কাছে ওর মানুষ ওগুলো। কিন্তু নাগা আর বিপ্লব দাশগুপ্ত এই দুজনকে শেষে অবশ্য অনেকটা লোনলি দেখা যায় যে ওরা সারা বছর ওরা ব্যাকড বাই ইনফ্রাস্ট্রাকচার, ব্যাকড বাই গভর্নমেন্ট, ব্যাকড বাই কোনো একটা পাওয়ার তাকে ব্যাক করে বলে সে একটা জীবন উপভোগ করে, কিন্তু তার রিয়েল জীবনটা কোন জায়গায় তারা একটু ফ্রাস্ট্রেটেড হয়। বিপ্লব শেষ সময় দেখা যায় যে ও অ্যাংজাইটিতে ভোগে, ওকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখার এক একটা সম্পর্ক, মানুষের সম্পর্ক, মুক্তি, ফ্রিডম, চরিত্রগুলো এক একভাবে দেখছে। তিলোত্তমার মা যখন মারা যাচ্ছে, তিলোত্তমা তখন নিজেকে আরও ফ্রি বোধ করছে, কারণ ও সারা জীবন ওর সঙ্গে আঠার মতো আটকে ছিল ওর গ্লানি ওর জীবনের। যখন ওর মা মারা যায় ও তখন ভাবে যে আমি এখন খানিকটা মুক্ত, ও যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। তার আগে ও জানতো না যে ও কী চায়, কোথায় যায়, কী করবে। ওর
সুনির্দিষ্ট কোনো গোল নাই ওর লাইফে, কিন্তু ও তখন ফ্রি বোধ করে। এরকম দেখা যাচ্ছে যে আঞ্জুম ভাবছে যে আমি এখন ফ্রি, কারণ আমার আর কোনো ভয় নাই, কারণ আমি মৃত আত্মাদের সাথে আছি, মৃতদের সাথে আছি। সাদ্দাম হোসেন নামে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে এটার মধ্যে। সে একটা নিচু জাতের হিন্দু পরিবারের, যারা কিনা গরু কোথাও মারা গেলে, আরেকটা মজার ব্যাপার, ইন্ডিয়াতে গরু মা মা মা, বিশেষ করে এই নরেন্দ্র মোদীর এই সময়টাতে মাতাজি কেউ গরু জবাই করতে পারবা না, গরু কেউ মারতে পারবা না। সাদ্দাম হোসেনের বাবা আরেকটা ক্যারেক্টার সাদ্দাম ইয়েতে দেখা যাচ্ছে, ও ছিল নিচু জাতের, যার কাজ ছিল কোথাও কোনো গরু মারা গেলে গাড়িতে করে সেই গরুটা সরায় ফেলবে সেখান থেকে, কারণ উঁচু হিন্দু জাত তারা ওই গরু ছুবে না, ধরবে না, মা করে মুখে ওদিক দিয়ে ফেনা উঠায় ফেলতেছে। তো একবার ওই গরু যে নিয়ে যাইতো, মরা গরু, অনেক গন্ধ ছুটতো, এগুলা নিচু জাতের লোকের কাজ, কিন্তু পথে পুলিশ স্টেশনকে ওদেরকে বকরা দিয়ে যাইতে হতো, কারণ ও গরুর চামড়াটা বিক্রি করবে, ওই পয়সাটাও পাবে। তো একটা ঘটনায় দেখা যায় নাগার বাবা কাছে পুলিশ অনেক বেশি টাকা দাবি করে, ও তখন দিতে অস্বীকার করে, বলে যে ওই টাকা আমার কাছে নাই। তখন এই পুলিশ লোকটা নাগার বাবাকে সরি সাদ্দাম হোসেনের বাবাকে ওরা অন্য একটা নাম ছিল, ও হিন্দু, হ্যাঁ সাদ্দাম হোসেনের বাবাকে আটকায় বন্দি করে। ওই দিনই আবার একটা হিন্দুদের রামের জীবনী প্রকাশ করবে এরকম একটা উৎসব থাকে তার আশেপাশে, এবং সন্ধ্যার সময় পরিকল্পিতভাবে লোকজনকে উত্তেজিত করে লালায় দেওয়া হয় যে এ গরু মেরে ফেলছে, এ গরু। ওই অপরাধে মব এসে ওর বাবাকে ওইখানেই, এর মধ্যে কারাগার থেকে ওর বাবাকে বের করে দেয়, মবের মাঝখানে ওরা পিটিয়ে মেরে ফেলে সাদ্দামের বাবাকে। এবং সাদ্দাম ও বড় হতে থাকে, ও তখন ভাবে যে আমি একদিন খুন করব ওই পুলিশ অফিসারটাকে, এবং আমি সাদ্দাম হোসেনের মতো ফাঁসি বরণ করে নিব। এই সাদ্দাম হোসেনই গল্পের শেষে এসে আরও অনেক বছর পর যখন দেখে যে টিভিতে একদিন দেখে যে ওই গ্রুপটা, ওদের দলিত গ্রুপটা, ওরা একত্র হয়, কারণ ওরা বলে যে তোমরা যে মা করো, তোমরা তাহলে দেখা যাচ্ছে ওরা ওদের মরা গরু টরু সব নিয়ে গভর্নমেন্ট অফিসারের ইসের সামনে এনে সব জড়ো করে, বলে যে আমরা এগুলো ক্লিন করবো না, তোমরা আমাদেরকে যে, কারণ মানুষ মারার অজুহাত হিসেবে এগুলো ব্যবহার করা হতো। তখন সাদ্দাম হোসেন বলে যে না, আমার কাজ শেষ, কারণ আমার লোকেরা এখন ওরা দায়িত্ব নিছে, ওরা এখন দেখছে যে ওর ভাষায় জেগে উঠেছে আমার লোকজন, আর আমার ভয় নাই। ও তখন ওইটা গিভ আপ করে। তো এভাবে দেখা যায় যে মানুষগুলো মরে নানা ঘটনা দিয়ে মানুষ আস্তে চেঞ্জ হয়। এখন আমারও মনে প্রশ্ন ছিল, সবার মনে তাই, তাহলে আটমোস্ট হ্যাপিনেসটা কী জিনিস, আর মিনিস্ট্রিটাই বা কী? আমি যেটা বুঝলাম পুরোটাতে, সেই অর্থে সলিড হ্যাপিনেস বলতে কোনো জিনিস মানুষের জীবনে নাই। মানুষ ছোট ছোট জিনিসে হ্যাপি হয়, বিভিন্ন মুহূর্তে হ্যাপি হয়, এবং হ্যাপিনেস একটা ভঙ্গুর জিনিস, যেটা থাকে না, লম্বা সময় থাকে না। মানুষ হ্যাপিনেস তৈরি করে বা কখনো হ্যাপি হয়, আবার হ্যাপিনেসটা ঝুরঝুর করে ভেঙে পড়ে। মানুষ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মানুষের হ্যাপিনেস শিফট করে, মানুষ নিজেও গ্রো করে, মানুষ তার কেজ থেকে বেরোতে চায়, এবং একটা বাউন্ডারি থেকে বের হয়ে মানুষ হ্যাপি হয়, কিন্তু সে যখন আরেকটা বাউন্ডারি ডিসকভার করে তখন আবার আনহ্যাপি হয়, সে আবার হ্যাপি হয়, এইরকম একটা ব্যাপার। কিন্তু শেষটাতে আমার মনে হলো এক ধরনের এন্ডিং আছে অবশ্যই, যেখানে দেখা যায় যে আমরিক সিং সে ক্যালিফোর্নিয়াতে বউ বাচ্চা সমেত, সে বউ বাচ্চাকে শ্যুট করে, নিজেও মারা যায়, এক ধরনের এন্ডিং হয়। বিপ্লব দাশগুপ্ত আর নাগা এরা দুজনে মিলে ভাবে যে আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার আগেই আমরা একটা মিউজিক কোম্পানি খুলব দুজনে মিলে, একমাত্র মিউজিকই পারে আমাদেরকে রক্ষা করতে এই জায়গাটা থেকে, নাইলে আমাদের জীবনে এমন কিছু করি নাই যেটার জন্য আমরা খুব হ্যাপি থাকব। মুসা হ্যাপিলি মরার জন্য আবার ফিরে যায় কাশ্মীরে। তিলোত্তমা হ্যাপিলি ও ভাবে যে আমি আমার জায়গাটা পাইছি, আমি আমার লোকজনের কাছে আসলাম। আঞ্জুম ভাবে ওকে, আমার জীবনে আমি সেকেন্ড টাইম আরেকটা বাচ্চা পেলাম, যে বাচ্চাটা অ্যাবসলিউটলি আমারই মেয়ে। ওর একটা কোশ্চেন থাকে যে আমি মা হতে চাই।
তারপরে সাদ্দাম হোসেনও এক ধরনের এন্ডিংয়ে আসে। ও দেখা যায় যে ও আর কাউকে খুন করতে চায় না, ও ভাবে যে না এখন তো নিচু জাতের লোকজন ওরা তো কথা বলছে, এখন তো ওদের ভয়েস হয়েছে একটা, সো আমি অফ গেলেও পারি, এই টাইপের। এই মোটামুটি আমার ধারণা আমি বললাম, কিন্তু খুব খুব পাতলা বর্ডার সব কিছুর মধ্যে আছে। জীবিত মৃত প্রাণীর সঙ্গে মানুষের সব একটা বড়োভাবে কানেক্টেড, একটা ইন্টারকানেকশন আছে প্রত্যেকের। প্রতিটা মেয়ে চরিত্রের রং কালো, প্রতিটা মেয়ে চরিত্র আনইউজুয়াল চরিত্র, তথাকথিত সামাজিক চরিত্রের মধ্যে পড়ে না। মিস জিবিন একটা কালো মায়ের কালো মেয়ে, তিলোত্তমা কালো, দেখতে তথাকথিত ভালো না, মাথার চুল কাকের বাসা, আঞ্জুমের কোনো রূপের বর্ণনা নাই, কিন্তু এই চেহারাগুলো টোটাল অপোজিট মিস ইন্ডিয়া বিউটি, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এগুলোর এক ধরনের চপেটাঘাতের মতো লাগে, যতই পড়ি ততই মনে হচ্ছে যে এক একটা চপেটাঘাত এই ইন্ডিয়ার উপরে, যে বিষয়টাকে এড়াতে চায়, ওভারঅল ইন্ডিয়া ভুলে থাকতে চায় যে বিষয়টাকে। আমি কি মনে হয় আমি শেষ করলাম।